আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের নির্দেশনা। জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান 60% উন্নীত করার পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজায় জনস্রোত। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা, অংশ নেয়া লক্ষ লক্ষ মানুষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব ও আনুগত্য বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য। এ মন্ত্রে উজ্জীবিত হয়ে পালিত হচ্ছে বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই পিজিআরের কমান্ডার দেশের বিভিন্ন ক্রান্তিকালে পিজিআর সদস্যদের ত্যাগ স্বীকারের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতেও যে কোনো ঝুঁকি মোকাবেলা করে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রতিজ্ঞ পিজিআর। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তা বিধানে পিজিআরের অটল আনুগত্য আর জীবন উৎসর্গের দৃষ্টান্ত সবসময় প্রেরণার প্রতীক হয়ে থাকবে। যে কোনো পরিস্থিতিতে বিশ্বস্ততা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এ সময়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কথা মাথায় রেখে নিরাপত্তা কৌশল বিন্যাস করতে হবে। জনগণের আস্থা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিশেষায়িত বাহিনীকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা সেনানিবাসে পিজিআরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাই একটি পেশাদার বাহিনী হিসেবে তাদের আধুনিক অস্ত্র ও প্রযুক্তি
যেমন আবশ্যক, তেমনি দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য ও দায়িত্ববোধ অপরিহার্য। তিনি আশা করেন পিজিআর সদস্যরা এই দায়িত্ববোধে অটল থাকবেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয় সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নির্দেশনা দেন। কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় তিনি এ বিষয়ে নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর উপর গুরুত্ব দেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। সেই সঙ্গে কার্বন ক্রেডিট অর্জনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বর্তমানে জিডিপিতে বিসিকের অবদান ৩৪%। এটিকে ৬০% উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর তেজগাঁয়ে বিসিক ভবনে ৫ দিনব্যাপী মেলার উদ্বোধনে একথা বলেন তিনি। এ সময় চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করে শিল্প খাতে সম্প্রসারণের তাগিদ দেন মন্ত্রী। আগামী ৭ দিনের মধ্যে বিসিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ারও নির্দেশনা দেন। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে পরিধি ও অংশীদারিত্ব বাড়লে আয় বৈষম্য কমবে বলেও জানান তিনি। আমাদের কাছে জমি আছে এবং প্রায় ক্ষেত্রে ইউটিলিটি আছে, কানেকশন আছে। তো এই জমি এবং ইউটিলিটি কানেকশনগুলি আমরা কাজে লাগাবো। এখানে নতুন বিনিয়োগকারীকে আমরা ডাকবো এবং নতুন বিনিয়োগের প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসবে। সেখানে আমরা নতুন বিনিয়োগ ফ্যাসিলিটেট করব, কর্মসংস্থান তৈরি হবে। এই জায়গাগুলিকে আমরা কাজে লাগাবো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ম্যানচেস্টার থেকে 268 জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG208। যাত্রীদের 227 জন সিলেটে এবং 41 জন ঢাকায় নামেন। দুপুরে ফ্লাইটটি সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সহ অতিথিরা। এর আগে শনিবার মোট 192 জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইট। ওই ফ্লাইটে 171 জন যাত্রী ছিলেন সিলেটের এবং 21 জন ঢাকার। অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়, আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। আল্লাহ রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। তো পালস আমরা ফিল করছি যে ম্যানচেস্টার এই ফ্লাইট খুবই জরুরি এবং প্রবাসী এবং আমরা দেশের মধ্যে যে সবার লগে যে একটা স্ট্রং বন্ধন তৈরি করা। আওয়ামী লীগের করা আইনেই দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, একথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন,
তদন্ত চলছে। অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধ করারও বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪ জুলাই গণ আন্দোলনে গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চেয়ে ওই বছরের ২রা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ১৬, ১৭, ১৮ বছর বয়স, গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে, এবং এরা যারা জীবিত বেঁচে আছে, কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। জুলাই গণ আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির এক অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার করা সম্ভব। শুধু জুলাই গণ আন্দোলন নয়, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত হচ্ছে। ২০০৯ সালে যখন তারা ক্ষমতায় আসলো, ২০১০ সালের পর থেকে তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করলো। বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এখন আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। সেটি আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা সেটা তদন্ত করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তার দেশে ফিরে আপিল করার মাধ্যমে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তো ইতিমধ্যে তার এই যে স্ট্যাটুটরি পিরিয়ড সেটা কিন্তু ওভার হয়ে গেছে, এবং সেখানে আমাদের রুল 37-এ সেখানে বলছে যে এই সময়ের মধ্যে যদি আপিল করা না যায় তিনি আর আপিল করতে পারবেন না, এই বিধানটা আছে। এখন তিনি যদি আসেন এবং তিনি যদি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান তখনকার অবস্থা কি হয় সেটা বোঝা যাবে। তবে আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আলাদা তদন্তের সুযোগ রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। হাম নিয়ন্ত্রণে সরকার সফল এবং ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসা সেবা তৃণমূলে পৌঁছে দিতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের পাশাপাশি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট। জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ ভবন পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এ সময় চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন চালুর জোর দাবি জানান চিকিৎসকরা। সম্মানিত অতিথিবৃন্দ, এ সময় হাসপাতালে সরকারি খাতে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি ও আধুনিক ফিউশন ওটি চালুর ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে তা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সেবার বিকেন্দ্রীকরণের উপর জোর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে। যে সেবাগুলো আমরা আগে শুধুমাত্র ঢাকায় পেতাম, এই বিশাল জনগোষ্ঠীকে সারা দেশে সেটাকে দিতে গেলে আমাদের সেই বিশেষায়িত সেবাগুলোকে অন্ততপক্ষে বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, অতীতের ভ্যাকসিন ঘাটতি কাটিয়ে হাম নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় জেলা পর্যায়ে সমন্বিত কমিটি গঠন সহ পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল ছাড়তে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। ডেঙ্গুর ব্যাপারে আপনারা জানেন, আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স আমরা যেই ডাটা পেয়েছি
আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করে সমন্বিত কমিটি করেছি, পরিচ্ছন্ন অভিযান চলছে, লার্ভাসাইটকে মারার জন্য ট্যাবলেটের সরবরাহ করতেছি, স্প্রেইং হচ্ছে যাতে ফ্লাইং মশা মরে যায়। এবং আমরা যদি আধিক্য দেখা যায় রোগীর, আমরা মোবাইল হসপিটালও রেডি রেখেছি, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সংগ্রহ করে রেখেছি। আগামী 15 আগস্ট নিউরো সায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। লেখক, গবেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 85 বছর। সোমবার ফজরের নামাজ শেষে পল্লবীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল 10টায় বাংলা একাডেমি, 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার ও বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে তার মরদেহ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বিএনপি, জাতীয় পার্টি এবং বামপন্থী দলগুলো যে ভূমিকা পালন করেছে এইটাকে বাঙালি ও বাংলাদেশের মাটি এবং মানুষের স্বার্থের প্রশ্নে আজীবন সরব ছিলেন আবুল কাশেম ফজলুল হক। দলীয় লেজুর বৃত্তির কাছে নিজেকে বিকিয়ে দেননি এই শিক্ষাবিদ। লেখালেখির পাশাপাশি টেলিভিশনেও সরব উপস্থিতি ছিল তার। এত বেশি সংখ্যক মানুষকে কারারুদ্ধ করে রেখেছে। রোববার দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেয়ার পর মারা যান তিনি। মৃত্যুর খবর শুনে শেষবারের মতো তাকে হাসপাতালে দেখতে ছুটে যান বিশিষ্টজনরা। এ সময় তারা বলেন, নীতির প্রশ্নে আপোষহীন আবুল কাশেম ফজলুল হকের জীবনাবসান হলেও রেখে যাওয়া সাহিত্যকর্ম অমরত্ব দেবে তাকে। হ্যাভিং এ ভেরি গুড হেলদি লাইফ সো ফার, উইথ দ্য যেটা হয় বয়সে ওই ইগুলো ছাড়া নর্মালি ওয়াজ কোয়াইট ওকে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তক, রাষ্ট্রচিন্তক এবং দার্শনিক ব্যক্তিত্ব। উনি বিরল ব্যক্তিত্ব। উনি নিজেই একটা আপন ভুবন তৈরি করে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চেয়েছেন, সমগ্র মানব জাতিকে নিয়ে তার চিন্তা। আবুল কাশেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। 2024 সালের 28 অক্টোবর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি পদে যোগ দেন। 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। 2015 সালে জঙ্গিদের হাতে খুন হন আবুল কাশেম ফজলুল হকের ছেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সুল আরেফিন দীপন। সন্তানের লাশ কাঁধে তোলার কষ্ট ছিল তার। আবুল কাশেম ফজলুল হকের স্বপ্ন ছিল এদেশে যেন আর কোনো সন্তানকে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাতে না হয়। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম নামাজের জানাজা। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন হামলায় নিহত এই নেতার প্রতি সম্মান জানিয়ে এবং ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত জনতা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার ময়দান। তীব্র গরম উপেক্ষা করে দেশটির সবচেয়ে সম্মানিত ও ক্ষমতাধর প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে শোকের কালো কাপড় গায়ে জড়িয়ে উপস্থিত হন লাখ লাখ মানুষ। এ সময় আকাশ বাতাস কেঁপে ওঠে শোকার্ত মানুষের কান্না আর মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানে। 97 বছর বয়সী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। সেখানে উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা। আরও ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমাদ বাহিদি এবং কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। তবে খামেনির আরেক ছেলে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে দেখা যায়নি।
জানাজার আয়োজন হলেও সাধারণ মানুষের হাতে ছিল খামেনিকে সম্মান জানিয়ে লেখা ব্যানার। এ সময় বিশাল এই জনস্রোত গর্জে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের শপথে। তারা বলেন, ইরানের হাত ধরেই বিশ্বে উদিত হবে শান্তির সূর্য। বিকেল পর্যন্ত তেহরানে বিরতিহীনভাবে চলে এই শ্রদ্ধা নিবেদন। এরপর মরদেহ পর্যায়ক্রমে কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষ বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে এই নেতার দাফন সম্পন্ন হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অশালীন ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। দেশে বিদেশে পলাতক সরকারের একটি চক্র সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বট বাহিনী ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানিকর কন্টেন্টগুলো ছড়িয়ে দিচ্ছে বলে জানায় সংস্থাটি। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেন, সংশ্লিষ্টদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। এছাড়া র্যাবের অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান আসামি পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভিকটিমগণের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রুজু হয়। অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে প্রযুক্তিগত উন্নয়ন সাধনে একযোগে কাজ করছে রাজউক, সিটি কর্পোরেশন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। রবিবার রাজউক আয়োজিত নগর উন্নয়নে পয় নিষ্কাশন, পয় বর্জ্য ব্যবস্থাপনা ও এসটিপি বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্ভাবিত প্রজেক্ট তুলে ধরা হয়। আমরা এনটায়ারলি নিজস্ব প্রোডিউস 3 ধরনের মাইক্রো অর্গানিজম ইউজ করি ইন আওয়ার সিস্টেম, যেটা দিয়ে পানিটা বায়োলজিক্যালি ট্রিটেড হয়। দেশের সাথে আপনার নতুন টেকনোলজি এনেছেন, অ্যাজ এ রেসপন্সিবল কোম্পানি বলেন, সিটিজেন হিসাবে আপনাদের দায়িত্ব হবে আগামী দিনে একটা পরিবেশ বান্ধব, একটা আধুনিক নগরায়ন এবং টেকসই উন্নয়ন, এই 3টা জিনিসকে ধরে রাখার জন্য এবং আগামী দিনে যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভালো কিছু দিয়ে না যেতে পারলে তো হবে না। এবার অর্থ সংবাদ। চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুনর্বাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল 10:30টায় সদর উপজেলা চত্বরে সাধারণ নারী পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। চুয়াডাঙ্গা জেলায় এ অর্থ বছরে বিভিন্ন জাতের 25,000 গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক ডিএ তায়েবকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ডিএ তায়েবের সফলতা কামনা করে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এটিএন বাংলা সবসময় তার পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক ডিএ তায়েব। পাশাপাশি ভবিষ্যতে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে এটিএন বাংলার বার্তা বিভাগের পক্ষ থেকেও ডিএ তায়েবকে অভিনন্দন জানানো হয়। এ সময় বার্তা বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 2026 থেকে 2028 সাল পর্যন্ত 2 বছরের জন্য শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব। প্রত্যেকটা বিজয় আসলে খুব আনন্দ দেয় মানুষকে এবং সেটা খুব যদি প্রত্যাশিত কিছু হয়। আর আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়িকা রুজিনা আপা, চিত্রনায়িকা নতুন আপা, ওনারা ছিলেন। তাদের ছাড়িয়ে যে পাশ করা আসলে খুব টাফ ছিল, কিন্তু সেটা আপনাদের সবার দোয়া। স্পেশালি থ্যাঙ্কস দেব আমি ডক্টর মাহবুব স্যারকে, যেহেতু আমি তার অ্যাডভাইজার, চেয়ারম্যান স্যারের অ্যাডভাইজার,
এবং এখানে নিউজের অ্যাডভাইজার অনেকগুলো দায়িত্ব উনি আমাকে দিয়ে রেখেছেন। আমি মনে করি এটা আমার হোম। এখান থেকে পাশ করার অর্থ এটিএন পরিবার পাশ করেছে। এবার খেলার খবর। খেলোয়াড়দের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াবিদদের প্রতিটি বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। প্রতিমন্ত্রী আমিনুল হক অসুস্থ এই ক্রিকেটারের বাবার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। সরকারের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। হৃদয়ের এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে ছিলেন তখন তিনি এই ভিডিও ক্লিপটি পাঠিয়েছিলেন, যেটি প্রথম আলোতে আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা যে হৃদয়ের জন্য সুস্থ না হওয়া পর্যন্ত সার্বিকভাবে আমরা যাতে তার পাশে থাকি, আমরা যাতে তাকে সার্বিকভাবে সহযোগিতা করি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আর্থিক অনুদানের যে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে তার কাছে একটি অনুদান প্রেরণ করা হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের নির্দেশনা। জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান 60% উন্নীত করার পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজায় জনস্রোত। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা, অংশ নেয়া লক্ষ লক্ষ মানুষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।